পেলেকে তো আমরা সবাই চিনি, কিন্তু তাকে যে প্রেক্ষাপটটা তৈরি করেছিল সেটা কজন জানি। আজকের আলোচনাটা ঠিক সেই গল্প নিয়ে, যা বিশ্বের প্রথম গ্লোবাল ফুটবল সুপারস্টারকে জন্ম দিয়েছিল। পেলের উত্থানের গল্পটা বুঝতে হলে আমাদের শুরু করতে হবে ব্রাজিলের পতনের একটা ঘটনা দিয়ে। আমাদের গল্পটা কোনো বিজয় দিয়ে শুরু হচ্ছে না, বরং ১৯৫০ সালের একটা গভীর ক্ষত দিয়ে, একটা জাতীয় বিপর্যয় যা মারাকানাজো নামে পরিচিত। এই একটা হার, আর পুরো দেশটা যেন আত্মবিশ্বাস হারিয়ে ফেলল। একটা হীনমন্যতা গ্রাস করল সবাইকে, যা পরিচিতি পেল পথের কুকুর কমপ্লেক্স নামে। বিশ্বমঞ্চে ব্রাজিল নিজেদেরকে খুব ছোট মনে করতে শুরু করল। হারের পর দোষারোপের পালা শুরু হলো, আর সেই দোষারোপটা খুব বাজে দিকে মোড় নিল। পুরনো বর্ণবাদী ধারণাগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠল। বলা হতে লাগল ব্রাজিলের মিশ্র জাতিই তাদের হারের কারণ। ভাবুন তো একবার, দেশের ফুটবলের ভবিষ্যতের ওপর কী পরিমাণ চাপ তৈরি হয়েছিল। ঠিক এই রকম একটা সংকটময় মুহূর্তে মঞ্চে এলেন এক তরুণ, এডসন আরান্তেস দো নাসিমেন্তো, মানে আমাদের পেলে। সবাই তো বলে তিনি জন্মগত প্রতিভা, কিন্তু আসল গল্পটা আরও অনেক বেশি জটিল। পেলেকে নিয়ে যে গল্পটা আমরা শুনি, মানে এক গরিব ছেলে ছেঁড়া মোজায় খবরে কাগজ ভরে খেলত, সেটা কিন্তু পুরো সত্যি না। বাস্তবতা হলো তিনি ছিলেন একটা জাতীয় প্রকল্পের অংশ। তাকে কিন্তু শুধু সহজাত প্রতিভা হিসেবে ভাবলে ভুল হবে, তাকে রীতিমতো তৈরি করা হয়েছিল। তিনি কেবল প্রকৃতির শক্তি ছিলেন না, তিনি ছিলেন ব্রাজিলের আধুনিকায়নের এক শক্তি। এই তৈরি করার ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। এস্তাদো নোভো নামে এক সময়ে, তখন ব্রাজিল সরকার চেয়েছিল একটা আধুনিক শক্তিশালী দেশ করতে, আর তাদের কাছে খেলাধুলা ছিল সেই দেশ গড়ার অন্যতম একটা হাতিয়ার, মানুষকে শৃঙ্খলা শেখানোর, দেশকে এক করার একটা উপায়। আর পেলে কিন্তু কোনো গণ্ডগ্রামে বড় হননি। তিনি বড় হয়েছেন বাউরুতে, যেটা ছিল এই আধুনিক ব্রাজিলের স্বপ্নের একেবারে কেন্দ্রবিন্দুতে। মানে ছোটবেলা থেকে তিনি এক পেশাদার স্পোর্টস জগতের মধ্যে ছিলেন। তার পথটা যে কতটা পেশাদার ছিল সেটা বোঝা যায় ভালদেমার দে ব্রিতোর মতো প্রাক্তন বিশ্বকাপের তত্ত্বাবধানে তার বেড়ে ওঠায়। সান্তোসের সাথে তার প্রথম চুক্তিটা ছিল মাসে ৬,০০০ ক্রুজেরোর, যা সেই সময় আজকের হিসাবে প্রায় $১২ সমান। খুব বেশি না শোনালেও এটা ছিল একটা পেশাদার জীবনের শুরু। আর সান্তোসে গিয়ে তিনি কিন্তু শুধু ফুটবল খেলেননি, নিজের খেলাকে নিখুঁত করার জন্য যা যা দরকার সবই করেছেন। লাফ বাড়ানোর জন্য কারাতে, ব্যালেন্সের জন্য জুডো। তিনি ছিলেন সেই নতুন যুগের আধুনিক অ্যাথলেটের এক জ্বলজ্জন্ত উদাহরণ, যাকে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়েছে। তো ১৯৫৮ সাল আসতে আসতে পেলে এবং ব্রাজিল দুজনেই তৈরি। দেশটা মরিয়া হয়ে খুঁজছে একজন নায়ককে, যে ওই মারাকানাজোর অভিশাপ থেকে তাদের মুক্তি দেবে। কিন্তু দলে তার জায়গাটা পাকা ছিল না, জানেন। দলের সাইকোলজিস্ট তো বলেই দিয়েছিলেন ছেলেটা বড্ড অপরিণত। শেষে সিনিয়র প্লেয়ারদের চাপে তাকে মাঠে নামাতে হয় সোভিয়েত ইউনিয়নের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। আর মাঠে নেমে তিনি আর তার সতীর্থরা যা দেখালেন, পৃথিবী তার জন্য প্রস্তুত ছিল না। খেলার এক নতুন ধরন, ফুটবলারচি, যে মিশ্র ঐতিহ্যকে এতদিন ব্রাজিলের দুর্বলতা ভাবা হতো, সেটাই হয়ে উঠল তাদের সৃজনশীলতার সবচেয়ে বড় শক্তি। আর সেই বিশ্বকাপের ফাইনালে সুইডেনের বিপক্ষে করা গোলটা, সে তো এক কথায় অবিশ্বাস্য। পিঠ গোলপোস্টের দিকে বুক দিয়ে বলটা নামালেন, তারপর ডিফেন্ডারের মাথার উপর দিয়ে বলটা তুলে দিয়েই ঘুরে গিয়ে এক ভলি, পিওর জিনিয়াস। ওই এক গোলেই যেন নতুন এক রাজার অভিষেক হয়ে গেল। পুরো বিশ্ব তখন মন্ত্রমুগ্ধ। ব্রাজিলের এক কৃষ্ণাঙ্গ টিনেজার তখন বিশ্বের অবিসংবাদিত সেরা খেলোয়াড়। এর পরের গল্প তো ইতিহাস। ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত মুক্তি পেল। পেলে জিতলেন আরও ২টো বিশ্বকাপ, যে রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। আর সরকার তাকে রাষ্ট্রীয় জাতীয় সম্পদ ঘোষণা করে দিল, যাতে কোনো ইউরোপিয়ান ক্লাব তাকে কিনে নিতে না পারে। কিন্তু যিনি দেশের প্রতীক হয়ে উঠলেন, তার জীবনটা বেশ জটিল হয়ে গেল। একদিকে পেলে, এনা কিংবদন্তি, যাকে সবাই ভালোবাসে, আর অন্যদিকে এডসন এনা ব্যক্তি, যাকে নিয়ে চলত সমালোচনা। ব্রাজিলে একটা কথা চালু আছে, এডসন হল মানুষটা আর পেলে হলেন ঈশ্বর। খেলোয়াড় হিসেবে পেলে প্রশ্নাতীত,
কিন্তু ব্যক্তি অ্যাডসেনকে নিয়ে সমালোচনা হয়েছে দশকের পর দশক। শুধু সাধারণ মানুষ না, রোমারিওর মতো সতীর্থরাও তার সমালোচনা করেছেন, বিশেষ করে রাজনৈতিক বিষয়ে তার নীরবতা আর বর্ণবাদ নিয়ে তার কিছু মন্তব্যের জন্য। কিন্তু তার এই চিন্তা ভাবনাগুলো আসলে আকাশ থেকে পড়েনি। তাকে যে আদর্শ দিয়ে তৈরি করা হয়েছিল, এটা ছিল তারই প্রতিফলন। তিনি বিশ্বাস করতেন কঠোর পরিশ্রম আর যোগ্যতা দিয়ে যে কোনো বাধা, এমনকি বর্ণবাদকেও জয় করা যায়। কারণ তিনি নিজেই তো ছিলেন এর সবচেয়ে বড় প্রমাণ। আসলে তিনি ছিলেন তার সময়ের একজন আইকন। তার দর্শনটা ছিল সিস্টেমের ভেতরে থেকেই সিস্টেমকে হারাতে হবে, নিজের যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। এই ধারণাটা তার প্রজন্মের কাছে খুব শক্তিশালী ছিল, কিন্তু পরের প্রজন্মের অ্যাক্টিভিস্টরা এটাকে চ্যালেঞ্জ করেছে। শেষ পর্যন্ত পেলে তো শুধু একজন খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন একটা জাতীয় প্রকল্প, একটা সফল ব্রাজিলের প্রতীক। আর এটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যখন একজন মানুষকে একটা জাতির প্রতীকে পরিণত করা হয়, তখন তার নিজের সত্তার আর কতটা বাকি থাকে? আর তার চেয়েও বড় প্রশ্ন, সম্পূর্ণ ভিন্ন একটা সময়ে ভিন্ন পরিস্থিতিতে তৈরি হওয়া একজন নায়ককে আমরা আজকের দিনের মানদণ্ডে কিভাবে বিচার করব?